মুভির শুরুতে আমরা মিয়া নামের একটি মেয়েকে দেখি। 15 বছরের মিষ্টি এই মেয়েটি ভীষণ লাজুক স্বভাবের। মিয়ার মা একজন শিল্পী আর মা মেয়ে দুজনে মিলে একটি পুরনো ফায়ার স্টেশনে নতুন করে সাজিয়ে সেখানেই থাকে। মিয়ার বন্ধুর সংখ্যা খুব একটা বেশি নয়, তবে লিলি নামে ওর একজন ভালো বন্ধু আছে যে মিয়ার মতোই শান্ত স্বভাবের। ওদের ক্লাসে লানা নামের একটা মেয়ে আছে যে সারাক্ষণ খুব অহংকার দেখিয়ে বেড়ায় আর সুযোগ পেলেই মিয়াকে কথা শুনিয়ে কষ্ট দিত। ওদিকে ক্লাসের জোশ নামের একটা ছেলেকে মিয়ার বেশ পছন্দ ছিল, কিন্তু সমস্যা হলো জোশ আসলে লানার বয়ফ্রেন্ড। পরের সিনে দেখা যায় মিয়াকে একদিন ক্লাসের সামনে দাঁড়িয়ে স্পিচ দিতে বলা হয় আর তার বিপক্ষে কথা বলার জন্য বেছে নেওয়া হয় জোশকে। জোশ তার বক্তব্য শেষ করতেই সবাই তাকে অভিনন্দন জানায়, কিন্তু মিয়া যখন কথা বলতে শুরু করে সে ভয়ে কাঁপতে থাকে। ক্লাসের সবাই ওকে নিয়ে হাসাহাসি শুরু করলে সে ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। বাড়ি ফেরার পর মিয়ার মা ওকে একটা ঠিকানা দিয়ে বলে যে ওটা ওর দাদির ঠিকানা, সে মিয়ার সাথে দেখা করতে চেয়েছে। এইসব শুনে মিয়া খুব রেগে যায়। ও বলে যে এতগুলো বছর আমরা এখানে কত কষ্টে দিন কাটাচ্ছি, ঠিকঠাক একটা মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই আমাদের। তখন তো তিনি আমাদের খোঁজ নেননি, আমরা বেঁচে আছি কি মরে গেছি তাতে কিচ্ছু যায় আসে না তাদের। এখন হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো? আমি কিছুতেই তার সাথে দেখা করব না। কিন্তু মিয়ার মা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। পরদিন স্কুল শেষ করে মিয়া সেই ঠিকানায় গিয়ে তো অবাক হয়ে যায়। ওটা কোনো সাধারণ বাড়ি নয়, বরং রাজকীয় এক বিশাল প্রাসাদ। কোটটাই পরা পরিপাটি সব বৃদ্ধরা এসে ওকে ভেতরে নিয়ে বসায়। এসব দেখে মিয়া ভাবতে থাকে যে ওর দাদি নিশ্চয়ই খুব উঁচু স্তরের কেউ। এমন সময় ওর ঠাকুমা সেখানে আসে। কথা প্রসঙ্গে মিয়া জানতে পারে যে ওর ঠাকুমা আসলে জেনেভিয়া রাজ্যের রানী ক্লারিস। এই সত্যিটা জানার পর মিয়ার তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়। ক্লারিস মিয়াকে বলে, তোমার বাবা ছিল এই রাজ্যের রাজকুমার, কিন্তু কিছু বছর আগে তার অকাল মৃত্যু হয়েছে। এখন তুমি জেনেভিয়ার একমাত্র রাজকুমারী, আর আমি তোমাকে এখানে এজন্যই ডেকেছি যাতে তুমি রাজ্যের এই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে পারো। তার এই কথা শুনে মিয়া তো যেন একদম অবাক হয়ে যায়। আর সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে ঠাকুমা, আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন তাই না? ও কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না যে সে এই জায়গায় এই অবস্থায় আছে। কিন্তু ক্লারিসের মুখের সবটা শোনার পর ও বুঝতে পারে যে সে আসলে জেনেভিয়ার রাজকুমারী। ক্লারিস ওকে বোঝাতে থাকে যে তুমি জলদি রাজকুমারীর দায়িত্বটা বুঝে নাও, তবে তোমার জীবন পুরোপুরি পাল্টে যাবে। মিয়া তখন চরম দ্বিধায় পড়ে যায়। হঠাৎ করে এত বড় সত্যিটাও মেনে নিতে পারছিল না, তাই একটা বাহানা দিয়ে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে ও মাকে চেপে ধরে আর বলে যে মা, তুমি এতগুলো বছর আমার কাছে এই সত্যিটা কেন লুকিয়ে রেখেছিলে? দয়া করে সব সত্যি কথা আমাকে বলো তো। মা তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে আমার আর তোমার বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল। তোমার ঠাকুমা চেয়েছিল তুমি যেন অন্তত কয়েকটা বছর একটা সাধারণ মেয়ের মতো বড় হতে পারো। সিদ্ধান্ত ছিল তোমার 18 বছর বয়স হলে তোমাকে রাজকুমারী হিসেবে প্রাসাদে নিয়ে যাওয়া হবে, কিন্তু তোমার বাবার হঠাৎ মৃত্যুতে সব হিসেব উলটপালট হয়ে গেছে, তাই উনি এখনই তোমাকে নিয়ে যেতে চাইছেন। পরদিন ক্লারিস মিয়ার বাড়িতে এসে হাজির হয়। সে বলে যে আমি গোটা দুনিয়ার সামনে ঘোষণা করে দিতে চাই যে তুমি জেনেভিয়ার রাজবংশের পরবর্তী উত্তরাধিকারী, কিন্তু তার আগে তোমাকে রাজকুমারীদের মতো আদব কায়দা, চলাফেরা আর কথা বলার বিশেষ ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং শেষ করলে আমি অফিসিয়ালি ঘোষণা করব। মিয়া প্রথমে এই ট্রেনিং নিতে একদমই রাজি ছিল না, কিন্তু তার মা ওকে বুঝিয়ে বলে যে আগে ট্রেনিংটা নিয়েই দেখো যে কি হয়, তারপর যদি তোমার মনে হয় যে তুমি এসব কিছু পারবে না তবে সেখানে যেও না। তার মায়ের কথা শুনে মিয়া শেষ পর্যন্ত রাজি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় যে ঠাকুমা মিয়ার জন্য একজন স্পেশাল সিকিউরিটি স্পেশালিস্ট রেখেছে যে প্রতিদিন ওকে স্কুলে নিয়ে আসবে, যে প্রতিদিন ওকে স্কুলে দিয়ে আসবে। এমনকি ঠাকুমা নাতনিকে সুন্দর একটা গাড়িও উপহার দেয়। স্কুল থেকে ফেরার পথে মিয়া লিলিকেও গাড়িতে লিফট দেয়। এত সুন্দর গাড়ি দেখে লিলি তো একেবারে ফিদা হয়ে যায়। তারা সরাসরি একটা গ্যারেজে যায় যেখানে মিয়া তার পুরনো গাড়িটা সারাই করতে দিয়েছিল। ওই গ্যারেজেরই কাজ করে লিলির ভাই মাইকেল, যে এই সিনেমার আসল হিরো। মাইকেল মিয়াকে একতরফা ভালোবাসতো, কিন্তু মিয়া সে খবর বিন্দু মাত্রও জানে না। এদিকে মিয়া তার রাজকুমারী হওয়ার ট্রেনিং এ ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। ট্রেনিং এর সময় তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো লুক পাল্টে ফেলার তোড়জোড় শুরু হয়ে যায়। শুধু তাই নয়, একজন রাজকুমারী হিসেবে কিভাবে কথা বলতে হবে, কিভাবে মার্জিত ভাবে হাঁটতে বা বসতে হবে, এমনকি খাওয়া দাওয়ার আদব কায়দাও তাকে খুঁটিয়ে খুঁটিয়ে শেখানো হয়। প্রথম দিকেও কিছুই ঠিকঠাক মতো রপ্ত করতে পারছিল না। কখনো নাচের ট্রেনিং চলতো তো কখনো টেবিল ম্যানার্স। তবে ধীরে ধীরে ও সবটা শিখতে শুরু করে। রোজ স্কুল শেষ করে ঠাকুমার কাছে ট্রেনিং নিতে যাওয়ার কারণে লিলির সাথে আগের মতো আর তার সময় কাটানো হয় না। এর মধ্যেও ঠাকুমা ইতালি থেকে নামি সব রূপটান শিল্পীদের আনিয়েছে যাতে মিয়ার মেকআপ আর হেয়ার স্টাইল ঠিক করা যায়। তারা মিয়ার ব্রু ঠিক করে দেয়, চুলে নতুন ছাদ দেয় আর ফেসিয়াল করায়। এই পুরো প্রক্রিয়া শেষে মিয়াকে যে কি অপরূপ সুন্দরী লাগছিল তা না দেখলে বোঝাই যাবে না। তার ওর চশমাটা ভেঙে কন্টাক্ট লেন্স পরিয়ে দেয়। এবার মিয়াকে সত্যি একজন রাজকুমারী মনে হচ্ছিল। নাতনিকে এভাবে দেখে তার ঠাকুমা তো দারুণ খুশি হয়। তবে সে বিউটিশিয়ানদের কড়াভাবে সতর্ক করে দেয় যাতে এই লুকের কথা বাইরে কেউ জানতে না পারে। পরদিন মিয়া যখন লিলিকে নিতে যায়, লিলি তো ওকে দেখে পুরো থ হয়ে যায়, কিন্তু একই সাথে লিলির মনে একটু অভিমানও হয়, কারণ মিয়া আজকাল ওর সাথে ঠিক মতো কথাই বলছে না। এই নিয়ে দুজনের মধ্যে একটু মনোমালিন্য শুরু হয়। লিলি মিয়াকে বলে, এইভাবে যদি দিন দিন তুই আরো সুন্দরী হতে থাকিস তবে তো আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে।
তাই কাল থেকে স্কুলে আসার সময় টুপিটা দিয়ে তোর চুল ঢেকে আসবি, বুঝেছিস? মিয়া বেচারি বন্ধুর কথা আর ফেলতে পারে না, তাই টুপি পরে সে স্কুলে আসে। লিলির মনে মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে মিয়া হয়তো কোনো কারণে ওর থেকে দূরে সরে যাচ্ছে। এই ভুল বোঝাবুঝি থেকে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। শেষমেশ উপায় না দেখে মিয়া লিলিকে সব সত্যি কথা বলেই দেয়। সব কথা শুনে লিলি তো পুরো থ বনে যায়। ও খুশিতে চিৎকার করে ওঠে আর বলে যে বলিস কি, আমি এতদিন ধরে একজন আসল রাজকুমারীর সাথে ঘুরে বেড়াচ্ছি? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। মিয়া ওকে শান্ত করার চেষ্টা করে আর বলে, আরে ঠিক আছে, এত চিল্লাস না, এটা যেন তুই ছাড়া আর কেউ জানতে না পারে। প্লিজ চুপ কর আর আমাকে কথা দে যে খবরটা তুই কাউকেই জানাবি না। লিলিও তাকে কথা দেয় যে গোপন খবরটাও নিজের মধ্যেই রাখবে। পরের সিনে দেখা যায় ওরা স্কুলে পৌঁছেছে। ক্লাসে লানা এসে জোর করে মিয়ার মাথার টুপিটা খুলে দেয়। টুপি খুলতে মিয়ার ওই নতুন রূপ দেখে ক্লাসের সবাই একদম হা হয়ে যায়। পরদিন মিয়া যখন স্কুলে যায় পথে ওর সাথে মাইকেলের দেখা হয়। দুজনে গল্প করতে করতে এগোয়। মাইকেল একজন মিউজিশিয়ান হতে চায় আর কিছুদিন পরে ওর একটা মিউজিক কনসার্টও আছে। ও মিয়াকে সেই কনসার্টে যাওয়ার জন্য ইনভাইট করে। মিয়া মুখে হ্যাঁ বললো, ব্যাপারটা নিয়ে সে খুব একটা সিরিয়াস ছিল না। এমন সময় লিলিও চলে আসে আর তারা তিনজন একসাথে স্কুলের দিকে রওনা দেয়। কিন্তু পরদিন স্কুলে এই ঘটনার এক বিপত্তি। দেখা যায় একদল সাংবাদিক মিয়াকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন করে তাকে বিরক্ত করে তুলেছে। বোঝা যায় যে কেউ একজন মিয়ার এই গোপন খবরটা মিডিয়ার কাছে ফাঁস করে দিয়েছে। এত মানুষ দেখে মিয়া তো ভয়ে একদম কুকড়ে যায়। ঠিক তখনই সেখানে ক্লারিস এসে হাজির হয়। পরে জানা যায় সেই ইতালিয়ান সেই বিউটিশিয়ানই পাবলিসিটির লোভে মিডিয়াকে সবকিছু বলে দিয়েছে। এখন সারা দুনিয়া জেনে গেছে যে মিয়া জেনেভিয়ার রাজকুমারী। তাই পরদিনই ক্লারিস এক বিশাল ডিনার পার্টির আয়োজন করে, যেখানে বিশ্বের সমস্ত রাজ পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। পার্টিতে সে সবার সাথে মিয়ার পরিচয় করিয়ে দেয়। এরপর সবাই মিলে ডিনার করতে বসে। এতক্ষণ তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আসল গোলমালটা বাঁধে খাওয়ার টেবিলে। রাজকীয় আদব কায়দা মেনে খেতে গিয়ে মিয়া উল্টে পাশে বসা এক ভদ্রলোকের কোটে আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয়, সে আগুন নেভাতে গিয়েও ভদ্রলোকের হাত সোজা বরফ ভর্তি বালতিতে ঢুকিয়ে দেয়। গোলমালের এখানেই শেষ নয়, মিয়া চামচ দিয়ে ঠিকঠাক খেতে পারছিল না আর তার প্লেট থেকে ফলগুলো পিছলে নিচে পড়ে যাচ্ছিল। ওগুলো তুলতে গিয়ে ও নিচু হতেই পেছন দিকে দাঁড়িয়ে থাকা একজন ওয়েটারকে ধাক্কা দিয়ে বসে। আর এতে ফলাফল ওয়েটারের হাতের সব খাবার আর পানীয় ছিটকে গিয়ে পড়ে অতিথিদের গায়ে। এই সিন দেখে সবাই হাসাহাসি শুরু করে আর এতে ক্লারিস চরম অপমানিত বোধ করে আর রাগে দুঃখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পরদিন মিয়া যখন আবার ট্রেনিং এর জন্য তার ঠাকুমার বাড়ি পৌঁছায়, ওর মনে মনে খুব ভয় ছিল যে আজ নির্ঘাত কপালে অনেক বকুনি আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ক্লারিস ওকে একটুও বকে না। উল্টো সে নিজের সব মিটিং বাতিল করে দিয়ে নাতনির সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। সে মিয়াকে বাইরে নিয়ে যায়। দুজনে মিলে মিয়ার পছন্দের সব গেম খেলে আর মিয়ার পছন্দের খাবারও খায়। সারাদিন খুব মজা করে তারা যখন বাড়ি ফিরছিল তখন মিয়া নিজেই গাড়ি চালায়, কিন্তু রাস্তাটা ছিল বেশ ঢালু আর ঠিক সেই সময় গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। মিয়া গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটি দ্রুত গতিতে উল্টো দিকে ছুটতে শুরু করে। শেষমেশ রাস্তার ধারে একটা কেবল কারের সাথে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। পুলিশ এসে মিয়াকে গ্রেফতার করতে চায়, কিন্তু ক্লারিস তো দারুণ কথা বলতে পারে। সে কথার জাদুতে পুলিশকে এমন ভাবে পটায় যে তারা শান্ত হয়ে যায়। শুধু তাই নয়, উল্টো পুলিশরাই তাদের নিজেদের গাড়িতে করে সম্মানের সাথে বাড়িতে পৌঁছে দেয়। এই সিন দেখে মনে হচ্ছে যে হলিউড বা বলিউড সব জায়গায় পুলিশেরই বোধ হয় এক হাল। তবে এই ঘটনার পর মিয়া উপলব্ধি করে যে ওর ঠাকুমা কোনো সাধারণ মহিলা নয়, বরং দারুণ প্রভাবশালী একজন মানুষ যে চাইলে যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে। মনে মনে মিয়া তাকে একজন যোগ্য রানী হিসেবে মেনে নেয়। পরদিন স্কুলে গিয়ে তো মিয়ার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা ওর অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন লাগিয়ে দিয়েছে। এতদিন যে মেয়েটাকে কেউ চিনতই না, সে এখন স্কুলের সবচেয়ে জনপ্রিয় মুখ হয়ে যায়। এমনকি যে লানা ওকে সারাক্ষণ জ্বালাতো, সে এখন মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বলছে যে মিয়া নাকি ওর প্রাণের বন্ধু। শুধু তাই নয়, জোশ যে আগে কোনোদিন মিয়ার দিকে ফিরেও তাকাতো না, সে এখন নিজে এসে বলছে যে এই শনিবার আমাদের বিচ পার্টিতে তুমি কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? জোশের আমন্ত্রণ পেয়ে মিয়ার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু মুশকিল হয়, জোশের বিচ পার্টি আর মাইকেলের মিউজিক কনসার্ট দুটো একই সময় পড়েছে। পরের সিনে দেখা যায় মিয়া মাইকেলকে গিয়ে বলছে যে সে কনসার্টে যেতে পারবে না। সে এর জন্য মাইকেলের কাছে ক্ষমাও চায়। মাইকেল বুঝতে পারে যে মিয়া আসলে জোশের জন্য ওকে অবহেলা করছে আর এটা ভেবেও অনেক কষ্ট পায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে সতর্ক করে বলে যে দেখ মিয়া, জোশ আগে কোনোদিন তোর সাথে কথা পর্যন্ত বলেনি। এখন সবাই জেনে গেছে যে তুই একজন রাজকুমারী, তাই ও তোকে ইনভাইট করেছে। ওকে একদম বিশ্বাস করবি না। কিন্তু মিয়া তখন স্বপ্নের ঘুরে ছিল। সে তার মায়ের কথা কানেই তোলে না আর শেষ পর্যন্ত বিচ পার্টিতেই যায়। পার্টিতে গিয়ে মিয়া দেখে যে সেখানে প্রচুর সাংবাদিক হাজির হয়েছে। সাংবাদিকদের হাত থেকে বাঁচতে মিয়ার জোশ একটা ঘরে গিয়ে লুকোয়। সেখানে জোশ মিয়াকে কিস করার চেষ্টা করে, কিন্তু মিয়ার এসব একদম ভালো লাগছিল না, তাই সে ওকে থামিয়ে দেয়। এরপর তারা যখন বাহিরে আসে, জোশ সুযোগ বুঝে সাংবাদিকদের সামনে মিয়াকে জোর করে কিস করে বসে। সাংবাদিকরা ঝটপট সে ছবি তুলে নেয়। এরপর লানা মিয়াকে একটা তাঁবুর ভেতর নিয়ে ড্রেস পাল্টাতে বলে। মিয়া যখন ভেতরে কাপড় পাল্টাচ্ছিল, ঠিক তখনই লানা সাংবাদিকদের ডেকে এনে তাঁবুটা নিচে ফেলে দেয়। মিয়া চরম অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ গায়ে তখন ওর শুধু একটা
তোয়ালে জড়ানো ছিল। সাংবাদিকরা ওই অবস্থাতে ওর ছবি তুলতে শুরু করে। মেয়ে অপমান সইতে না পেরে সবার উপর চিৎকার করে ওঠে আর কোনো মতে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেও কাঁদতে কাঁদতে তার মাকে সব কথা জানায়। তার মা তাকে সান্ত্বনা দেয় আর ধৈর্য ধরতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরদিনই খবরের কাগজে মিয়া সেই ছবিগুলো ছাপানো হয়। ছবিগুলো দেখে ক্লারিস ভীষণ মন খারাপ করে। মিয়া তার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে আর তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ও কাঁদতে কাঁদতে বলে যে ঠাকুমা, আমি কোনোদিনই একজন আদর্শ রাজকুমারী হতে পারবো না, আমার সেই যোগ্যতাই নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ক্লারিস ওকে ভরসা দিয়ে বলে যে ভেবো না, কিছুদিনের মধ্যে আমি সারা দুনিয়ার সামনে ঘোষণা করে দেব যে তুমি জেনেভিয়ার রাজকুমারী। ক্লারিস বলে সেদিন একটা বিশাল অনুষ্ঠান হবে আর সেখানে তুমি তোমার পছন্দের যে কাউকে নিমন্ত্রণ করতে পারো, তবে খবরদার ওই গাদা জোশটাকে একদম ডাকবে না। কিন্তু মিয়া কিছুটা শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখনই ক্লারিসের সিকিউরিটি স্পেশালিস্টটাকে বলে যে আপনি শুধু ওকে একজন রাজকুমার হিসেবে দেখছেন, কিন্তু সত্যি বলতে ও শুধু একজন টিনেজার মেয়ে আর আপনার নাতনি। দেখবেন ধীরে ধীরেও সব ঠিক হয়ে যাবে। ও মিডিয়াকে যেভাবে সামলেছে তাতেই বোঝা যায় যে আপনার মতো জেনেভিয়ার একজন যোগ্য রানী হয়ে উঠবে আর নিজের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে পারবে। পরদিন মিয়া লিলির সাথে দেখা করে। মিউজিক কনসার্টে না যাওয়ার জন্য সে ক্ষমা চেয়ে নেয়। তাদের মান অভিমান মিটে যায় আর তারা আগের মতোই গল্প করতে শুরু করে। মিয়া লিলিকে সে বড় অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানায়। এরপর ও যায় মাইকেলের কাছে, কিন্তু মাইকেল তখনও তার উপর রেগে ছিল। ও রাগের মাথায় বলে দেয় যে তোমার কাছে তো আমার চেয়ে জোশও বেশি ইম্পর্টেন্ট, তাই না? ওকেই বরং ইনভাইট করো। এই বলে সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ক্লারিস মিয়ার সাথে দেখা করে আর তাকে বলে যে সেদিন আমি মিছিমিছি তোমার উপর রাগ করেছিলাম, আমায় ক্ষমা করে দিও। যখন তুমি জেনেভিয়ার রাজকুমারী হিসেবে শপথ নেবে তখন তোমাকে একটা স্পিচ দিতে হবে, সেটার প্রস্তুতি নিয়ে নাও। সাথে সে মিয়াকে একটা ডায়েরি উপহার দেয় যেটা মিয়ার বাবা তার 16তম জন্মদিনের জন্য রেখে গিয়েছিল। সবকিছু এত দ্রুত ঘটছিল যে মিয়া খুব ঘাবড়ে যায়। ওর মনে হয় যে পিস দেওয়ার সময় যদি ও কোনো ভুল করে ফেলে তবে ঠাকুমার খুব অপমান হবে। এমনিতে তো ওর জন্য ওর ঠাকুমা অনেক কথা শুনতে হয়েছে। এসব ভেবে মিয়া শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওর নজর পড়ে তার বাবার লেখা একটা চিঠির উপর। সেখানে লেখা ছিল রাজবংশ মানেই হলো নির্ভীক হওয়া, যে কোনো পরিস্থিতিতে না ঘাবড়ে সেটার মোকাবেলা করে আমাদের আসল পরিচয়। আমি তোমাকে আর তোমার মাকে খুব ভালোবাসতাম মা, কিন্তু পরিস্থিতি আমাদের আলাদা করে দিয়েছিল। বাবার এই আবেগ মাখা কথাগুলো পড়ে মিয়ার মন বদলে যায়। ও সিদ্ধান্ত নেয় যে ও পালাবে না, বরং অনুষ্ঠানে যাবে। ওদিকে মাইকেলের কাছে একটা পিৎজা পৌঁছায় যা মিয়া অর্ডার করেছিল। পিৎজার উপর বড় করে সরি লেখা ছিল। সেটা দেখে মাইকেল খুশি হয় আর বুঝতে পারে যে মিয়া অন্তত ওর অনুভূতির দাম দিয়েছে। ও নিজেও অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু মিয়াকে কোথাও দেখা যায় না। ক্লারিস বাধ্য হয়ে নিজেই স্পিচ দিতে শুরু করে। এমন সময় বৃষ্টিতে ভেজা অবস্থায় মিয়া সেখানে পৌঁছায়। ক্লারিসের নিজের নাতনির উপর অগাধ বিশ্বাস ছিল। সে নিজের স্পিচ মাঝপথে থামিয়ে গর্বের সাথে মিয়াকে মঞ্চে ডেকে নেয়। মিয়া স্টেজে উঠে আসে। যে মেয়েটা কথা বলতে গেলে সবসময় কুকড়ে থাকতো সে এখন দারুণ আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করে। শুরুতে একটু একটু হোঁচট খেলো যখন বাবার সেই লেখাগুলো তার মনে পড়ে। তার বুকের ভেতরটা সাহসে ভরে ওঠে। ও তখন সবার সামনে দাঁড়িয়ে দ্বিধাহীন ভাবে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। ওর কথাগুলো সবার মনে এতটাই দাগ কাটে যে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিয়ে ওঠে। স্পিচের শেষেও ঘোষণা করে যে আমি জেনেভিয়ার রাজকুমারী। তখন ক্লারিস এসে সগৌরবে মিয়ার মাথায় মুকুট পরিয়ে দেয়। পুরো হল ঘর মিয়ার জয়ধ্বনি আর করতালিতে মুখরিত হয়ে ওঠে। এরপর মিয়া ভেতরে গিয়ে রাজকুমারীর পোশাক পরে যখন বাইরে আসে তাকে অপরূপ সুন্দরী লাগছিল। মনে হচ্ছিল যেন সত্যি কোনো স্বপ্নপুরীর রাজকন্যা এখানে এসে পড়েছে। তখনই সেখানে মাইকেল এসে হাজির হয়। মিয়া আর মাইকেল একসাথে নাচতে শুরু করে। দুজনের মুখেই তখন আনন্দের ঝিলিক। তাদের দেখে হলের অন্য অতিথিরাও নাচে যোগ দেয়। নাচতে নাচতে একসময় মিয়া আর মাইকেল একটু নিরিবিলিতে বাইরে বেরিয়ে যায়। এতদিনের জমানো সব কথা, মিয়ার জন্য নিজের সবটুকু ভালোবাসা আজ মাইকেল খুলে বলে দেয় মিয়াকে। ও মিয়াকে প্রপোজ করে বসে। শেষে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। মুভির একদম শেষে দেখা যায় মেয়ে একটা প্রাইভেট ফ্লাইটে করে জেনেভিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে ও আনুষ্ঠানিকভাবে রাজকার্য বুঝে নেবে। সাথে ওর মাও আছে। কিছুদিন পর লিলিও জেনেভিয়ায় মিয়ার সাথে দেখা করতে আসে। আর গ্রীষ্মের ছুটিতে মাইকেলও পৌঁছে যায় সেখানে। জেনেভিয়ার রাজকীয় সেই প্রাসাদের চমৎকার এক সিন দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।